মাঝরাতে আচমকাই ঘুমটা ভেঙে গেল। দালানে এসে দেখি চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝির এক টানা ডাক কানে তালা ধরায়। হে অম্বলটা হয়ে গেছে মনে হয়, তাই দালানে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পায়চারি করতে শুরু করেছিলাম। হঠাৎ নজর করলাম পায়ের কাছে কিছু সাদা পালক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কি ব্যাপার? ভালো করে খেয়াল করতেই লক্ষ্য করলাম মেঝের মধ্যে কাটা ডানা পায়রার পা। বুঝতে অসুবিধে হলো না পায়রাগুলোর করুণ পরিণতির কথা। হে উপরে খেয়াল করলাম গত 3-4 দিনে দালানের কার্নিশে 3টে পায়রা বাসা বেঁধেছিল। প্রথম দিন থেকে হুলো বেড়ালটার নজর ছিল ওদের উপর, বারবার এই পথ দিয়ে যাতায়াত, ছুটোছুটি। আর এখনও নিচ থেকে বিড়ালটার চিৎকার ভেসে এলো। মানিকবাবু জানতে পারলে কি ভাববেন কে জানে। প্রাণী হত্যা আবার আমায় বড় পীড়া দেয়। তৎক্ষণাৎ মরা পাখি 3টেকে একটা কাপড়ের মধ্যে তুললাম। রক্তাক্ত পায়রা 3টের চোখগুলো যেন অদ্ভুতভাবে খোলা। ওগুলোকে ভালো করে বাঁধলাম। তারপর পাশের জমিতে নারকেল গাছের নিচে মাটি খুঁড়ে 3টে পায়রাকে সমাধিস্থ করলাম। ভোরের আলো ফুটতে তখনও দেরি আছে। ঘরে গিয়ে শুয়ে পড়ি, ঘুমটা চলে আসতে পারে। দালান দিয়ে হেঁটে যেতে গিয়ে কি যেন একটা শব্দ কানে এলো। কার্নিশে তাকাতেই চমকে উঠলাম। কার্নিশের ঠিক ওপরে সেই 3টে পায়রা বসে বসে শব্দ তুলছে। কি করে সম্ভব? অবিকল সেই 3টে সাদা পায়রা ওখানে বসে আছে। আমি ছুটে গেলাম সেই জমিতে, ঠিক যেখানে পায়রাগুলোকে সমাধিস্থ করে এলাম। মাটিটা খুঁড়তেই আঁতকে উঠলাম। ওখানে পায়রাগুলো নেই, রয়েছে বিড়ালটার মৃতদেহ, রক্তে ভেজা। ওর একটা পা নেই। বিড়ালটা তাকিয়ে আছে সেই দৃষ্টি নিয়ে যেভাবে মৃত পায়রাগুলো তাকিয়েছিল। চোখটা ভালো করে রগড়ালাম। ঠিক দেখছি তো আমি এসব, নাকি সবটাই কোনো দুঃস্বপ্ন? সিঁড়িটাতে উঠতে গিয়ে খেয়াল পড়ল বিড়ালটার তো সত্যিই কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ আগেই তো এত ডাকাডাকি করছিল। দালান দিয়ে যেতে আমার ভয় হলো, তবুও কোনো দিকে না চেয়ে চুপচাপ ঘরে ঢুকে যাব। মেঝের দিকে তাকাতেই দেখলাম একটা রক্তে ভেজা বিড়ালের পায়ের ছাপ অন্ধকারে মিশে গেছে কোথায়। কি মারল ওটাকে? এ বাড়িতে 30টা বছর কাটিয়েছি, এরকম গা ছমছমে রাত আমি কোনোদিন কাটাইনি। এত বড় বাড়িতে আমরা মাত্র 2টো মানুষ। নিচতলায় বাড়িওয়ালা মানিকবাবু থাকেন, আর ওপরতলায় আমি। উনি তো অথর্ব। ঘরে ঢুকে চুপ করে চাদর চাপা দিয়ে শুয়ে পড়লাম। কাল সকালে মানিকবাবুকে জানাবো ওনার সাধের পায়রাগুলোর কথা। কিছুক্ষণ পরেই সদরের দরজায় আওয়াজ। কে নিচের দরজায় ওরমভাবে হাঁক ডাক করছে? গলা শুনে মনে হলো কোনো মানসিক ভারসাম্যহীন লোক। কি করব? 7-5 না ভেবে নিচে গেলাম। কে বাইরে? কোনো সাড়া শব্দ পেলাম না। সদরের দরজাটায় আগল খুলতেই দেখলাম বাসন্তী চাদর গায়ে দেওয়া একটা মহিলা, মাথায় ঘোমটা। পিছনে মহিলাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে একটা ছেলে, ভীত, সন্ত্রস্ত। এ বাড়িতে একটু আশ্রয় চাই, ভিতরে যেতে পারি? কে আপনি? আর ওই ছেলেটি কে? সাত সকালে এভাবে ভদ্রলোকের বাড়ির সামনে চিৎকার করে চলেছেন? না, এখানে কোনো আশ্রয় হবে না। আসুন আপনারা। মেজাজটা এমনিতেই বিগড়েছিল, তার উপরে উটকো ঝামেলা। মুখের ওপর দরজাটা বেঁধে দিলাম। ভোর ভোর যত বিপত্তি। মানিকবাবুর ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালাম।
ভাবলাম মানিকবাবুকে জানাই কাল রাতের ঘটনাটা। উনি এতক্ষণে তো উঠে যান। মানিকবাবু, মানিকবাবু! কোনো সাড়া শব্দ পেলাম না। বোধহয় ঘুমোচ্ছেন এখনো। ঘরের দরজাটা একবার ধাক্কা দিতেই খুলে গেল। দেখলাম মানিকবাবু মশারির পাশে বসে ঝিমোচ্ছেন। রেডিওটা চলছে মৃদু স্বরে। মানিকবাবু, আপনি উঠেছেন? আমি ভাবলাম হয়তো আপনি ঘুমোচ্ছেন। উঠেছি অনেকক্ষণ হে নিশিকান্ত। এই মশারিটা একটু তুলে নিয়ে বসো। আপনার বাতের ব্যথা কেমন আছে কাকাবাবু? এখন খুব ভালো আছি জানো নিশি। কি ব্যাপার নিশিকান্ত, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাকাবাবু, আপনাকে কিছু কথা বলার আছে কাল রাতের ব্যাপারে। মানিকবাবু আমার দিকে প্রথমে বিস্ময় নিয়ে তাকালেন। কি হয়েছে নিশি? কাকাবাবু, আমি জানি না আমার কথা আপনি বিশ্বাস করবেন কি না। আপনাকে দোতলার কার্নিশের পায়রাগুলোর কথা বলেছিলাম না? আপনি বললেন ওগুলো যত্ন করো নিশি। সেই মতো প্রতিদিন ওদের খাবার, জল দেওয়া সবই করছিলাম, খেয়ালও রেখেছিলাম। কিন্তু কিন্তু কাল রাতে হঠাৎই ওই 3টে পায়রাকে মৃত অবস্থায় পাই দোতলার দালানে। মনে হলো হুলো বেড়ালটা ওদেরকে মেরেছে। বাহ নিশি, তোমাকে ওদের দায়িত্ব দিলাম আর তুমি সেটাও ঠিক করতে পারলে না? না কাকাবাবু, আপনি পুরোটা শুনুন। আমি 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 ভাবিনি যে এরমটা হবে। এরপর আমি নিজের হাতে ওদের সমাধিস্থ করে আসি বাড়ির পাশের ওই জমিতে। কিন্তু এসে দেখি কি ওই 3টে পায়রা দালানের কার্নিশে তখনও বসে আছে। আর ওই বিড়ালটা হঠাৎই বাইরে থেকে সেই বিড়ালের শব্দ ভেসে এলো। আমি ছুটে ঘরের বাইরে এসে দেখি নিচের দালানে সেই রক্তাক্ত বিড়ালের পায়ের ছাপ। কালকের সেই বিড়ালটা দালানের এক কোণে বসে আছে। ওই দেখুন বিড়ালটা। ওই তো তখন মাটির তলায়। মানিকবাবু বিছানা ছেড়ে পলকে উঠে এলেন। ওই হতচ্ছাড়াকে এক্ষুনি বের করে দাও, বের করো বলছি নিশি, তাড়াতাড়ি বের করে দাও। বিড়ালটা যেন তখনই তারস্বরে চিৎকার জড়ল। তারপর সেই বিড়ালের মুখ দিয়ে বেরিয়ে এলো সে অপ্রাকৃত কণ্ঠ। তারপর চোখের সামনে বদলে গেল সেই বিড়ালের চেহারা। বদলে দেখলাম বাইরে দাঁড়ানো সেই ছেলেটাকে। চোখের সামনে কি হচ্ছে সব? মানিকবাবু অস্বাভাবিকভাবে চিৎকার করলো। কি ভেবেছিস তোরা যখন তখন এ বাড়িতে ঢুকে পড়বি? যা বেরিয়ে যা বলছি। মানিকবাবুর চোখ মুখ ভয়ঙ্কর বিকৃত। এতটা ভয়ঙ্কর আমি মানিকবাবুকে বিগত 30 বছরে কখনো দেখিনি। তখনই দরজায় বেদম ধাক্কা মনে হলো। ওদিকে অন্ধকার ভোর যেন কাটতেই চাইছে না। সেই গা ঠান্ডা করা পায়রাগুলোর বকম বকম, চারদিকে বিধ্বস্ত পরিস্থিতি। মানিকবাবু আমার দিকে স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, ভুলেও দরজা খুলবে না নিশি, ভুলেও দরজা খুলবে না। মানিকবাবু কারা এরা? কি চায় ওরা? ছেলেটা তখন বিকট স্বরে হাসছে। চুপ, একদম চুপ, শেষ করে দেবো একদম। আমার পোষা পায়রাগুলোকে মেরেছিস কেন? বল বল। তবে রে আজ তোর একদিন কি আমার একদিন, তারা তুই আজকে।
ওদিকে প্রবল ধাক্কায় দরজাটা খুলে গেল। দেখলাম দাঁড়িয়ে আছে সেই মহিলা। আর কত মারবে ছেলেটাকে? দেখো, আমি কিন্তু তোমার কথা মতোই আজ এসেছি। এ বাড়িতে কাক পক্ষী সবারই থাকার ব্যবস্থা হয়, শুধু আমাদের ছাড়া। ওই মহিলার চোখে যেন কোন এক আদিমকালের আক্রোশ ভেসে উঠল। মানিকবাবু, মানিকবাবু, উনি কে? কে উনি? মানিকবাবু ধর্মড়িয়ে কাঁপতে কাঁপতে একটা নামই শুধু করলেন, প্রীতিলতা। মানিকবাবু, কে প্রীতিলতা? কে প্রীতিলতা মানিকবাবু? ওকে ওকে চলে যেতে বলো নিশিকান্ত। নিশিকান্ত, ওকে চলে যেতে বলো। মানিকবাবুর কথায় আমিও এগিয়ে গেলাম। কি শুরু করেছেন আপনারা? শুনুন, সব বুজরুকি এখানে চলবে না, বুজরুকি চলবে না। আমি কিন্তু তোমার মালিক ভয় পেয়েছে গো, তোমার মালিক ভয় পেয়েছে। আমি কিন্তু আচমকা মহিলাটি আমার কলার ধরে আমায় শূন্যে তুলে দিল। ভোরের আকাশে তখন একটা কাক পক্ষীর সারা শব্দও নেই। সেই মহিলার কি অপার শক্তি! ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। ওকে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে প্রীতিলতা। মানিকবাবুর ওই বৃদ্ধ হাত ধীরে ধীরে এগিয়ে গেল প্রীতিলতার দিকে। কে ওই মহিলা? তোমার নাম শুনিনি। কতক্ষণ মানিকবাবুর যন্ত্রণাময় চিৎকার। দেখলাম পিছন থেকে সেই ছেলেটা মানিকবাবুর ঘাড়ে কামড় বসিয়েছে। ওনার চোখ দুটো বিস্ফারিত, ভয়ঙ্কর। কামড় বসানোর পর মানিকবাবুর চামড়া খসে গিয়ে রীতিমতো কঙ্কালে পরিণত হলো। মানিকবাবু, এসব কি? ভয় পেয়েছিস তো? তোর মালিক কি বলেছিল বলতো? যেন ওর মরে যাওয়ার পর আমি এ বাড়িতে ঢুকি। আমার ছেলে মানসিক ভারসাম্যহীন, তাই ওর কোনো বাড়িতে ঠাঁই হয়নি। ভোলার বাবা যেদিন মারা গেল, সেদিন আমার শ্বশুর বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিল। দাদার পা ধরে কাকুতি মিনতি করেছিলাম। দাদা, দাদা, আমাদের এই বাড়িতে এক চিলতে জায়গা দাও, ওরা আমাদের তাড়িয়ে দিয়েছে। আমার ছেলেটা বড় অসুস্থ দাদা, ওর চিকিৎসার প্রয়োজন। তা তোর ছেলে কোথায়? ও বাইরে রিকশায় বসে আছে। ওকে বাড়ির চৌহদ্দিতে ঢোকাবি। যত সব উন্মাদ পাগল। ওকে মেলায় কোথাও ছেড়ে দিয়ে আসতে পারিস না নাকি? দাদা, সব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। এই এখন যা 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 যা, এর থেকে ঢের বেশি কাজ পড়ে আছে আমার। যা তো। ওই পায়রাগুলোকে খাওয়ানো এখন তোমার কাছে আমাদের থেকে বড় হলো। এই মেলা বকিস না তো, তুই যা এখান থেকে এখন। ছি, এতটা নীচ ছোট লোক হয়ে গেছো তুমি। তোমাকে আমার দাদা বলতেও লজ্জা হচ্ছে। প্রীতিলতা, আমার মুখের ওপর তুই এত বড় কথা বললি? বেরিয়ে যা এক্ষুনি। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আমি বেঁচে থাকতে তোদের যেন এ বাড়িতে আর পা না পড়ে। বেরিয়ে যা এক্ষুনি এই বাড়ি থেকে, যা। কি দাদা, তাই আজ ভোর চলে এলাম? কতকাল ধরে বাড়িতে ঢোকার অপেক্ষায় বসে আছি। কাল মাঝরাতে যখন তুমি বাথরুমে পড়ে মরলে, তখন আমার প্রহর গোনা শেষ হলো। তখন থেকেই তো আমি আর ভোলা এই বাড়ির চৌহদ্দিতে ঢুকবো বলে দাঁড়িয়ে আছি। সেদিন আমরা একসাথে জলে ডুবে মরেছিলাম, কেউ খোঁজ নেয়নি।
কেমন যেন ধাঁধা লাগছে সবটা। কি শুনলাম আমি এসব? যে মানিকবাবুকে আমি এতদিন এক রূপে চিনতাম, তার আরেকটা রূপ, এত কুৎসিত। মানিকবাবুর কঙ্কালসার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তখন ভোলা কামড়ে আছে মানিকবাবুর ঘাড়। শুকনো পাতার ঝড় উঠেছে চারিদিক দিয়ে। প্রীতিলতার বাঁধন আমার গলায় হালকা হয়েছে। ওই প্রবল পাতার ঝড়ের মধ্যে আমি বাড়ির পাঁচিল টপকে কোনো মতে বেরোলাম। বাইরে এসে দেখি রোদ উঠেছে। এখন আবার নতুন ভাড়া বাড়ি খুঁজতে যেতে হবে। কয়েক পায়ে গিয়ে বাড়িটার দিকে চেয়ে রইলাম হাঁ করে। যে বাড়িতে গোটা 30টা বছর কাটিয়েছি, সেই বাড়ি তার রং রূপ চৌলুস হারিয়ে আদ্যপান্ত এক ভূতের চেহারা নিয়েছে। আরেকবার মালিনী কুঞ্জের দিকে এগিয়ে গেলাম। ভাবলাম যা দেখেছি সব মিথ্যে, সব দুঃস্বপ্ন। বাড়ির সদর দরজার সামনে এসে ভিতরে উঁকি দিলাম। দেখলাম দালানে একটা মরা বিড়ালের মুখে একটা পায়রা। বিড়ালটাও ঠিক পায়রার ঘাড়েই কামড় বসিয়েছে। বাথরুম থেকে রক্তের ধারা ভেসে আসছে। ওই বাড়িতে ঢোকার আর সাহস হলো না।